হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজ আমরা একটা জিও ইকোনমিক্স আর ইন্ডিয়ার ট্যাক্সেশন সিস্টেম আর অয়েলের উপর যেভাবে ট্যাক্স লাগে সেটার উপর কথা বলতে চলেছি। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক ইন্ডিয়ান পলিটিক্সের ক্ষেত্রে, কিন্তু আমরা পলিটিক্স দিক থেকে কোনো কিছুতেই যাব না। আমরা যে সমস্ত নাম্বার আর সংখ্যা ধরে যে সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসছে তা সেইগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, আপনার যদি ইনফোনিক চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেক লোকের কাছে আপনাদের চ্যানেল পৌঁছাতে পারে। তার জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা চলে আসি আমাদের টপিকের উপর। আপনারা জানেন যে উপরেই লেখা আছে কীভাবে 60 টাকা তেলের দাম কীভাবে দ্বিগুণ হয়ে যায়। এটা আপনাদের কমপ্লিটলি নাম্বার সাথে বোঝাবো। আর এর জন্য আমি অনেক রিসার্চ করেছি, অনেকগুলো রিসার্চ পেপার পড়াশোনা করেছি এই দুদিনের মধ্যে। আর সেই রিসার্চ পেপারের কিছু কিছু অংশ আপনাদের প্রুফ হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো। এর মধ্যে প্রথমেই বলে রাখি, কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই। এগুলো কমপ্লিটলি নাম্বারসের ভিত্তিতে সেই সমস্ত জিনিসগুলো তৈরি করেছি। আর এতে আমরা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কীভাবে আরও বেশি রেসপন্সিবিলিটি হতে পারে। শুধু ওয়েস্ট বেঙ্গলের কেন, হোল ইন্ডিয়ারই বলবো, কিন্তু আমরা যেহেতু বাংলায় বলছি সেহেতু ওয়েস্ট বেঙ্গলের অ্যাঙ্গেলটা আমরা তুলে ধরবো। আর তেল আর তার ভবিষ্যতের কথা বলবো, মানে ফিউচারে কীভাবে তেলের দাম বাড়তে পারে আর এর এফেক্ট কীভাবে ইন্ডিয়ার উপর ইকোনমিকের উপর পড়তে পারে। তো প্রথমে চলে আসি যে লিস্ট অফ দ্য কান্ট্রিজ অয়েল ইম্পোর্টার্স। যদি আপনি অয়েল ইম্পোর্টার্সের যদি লিস্ট দেখেন না, সব থেকে 1, 2, 3 তিনেতেই আছে ইন্ডিয়া। জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো দেশ নয়, এটা হচ্ছে কতকগুলো দেশের সংগঠন, প্রায় 29টা দেশের সংগঠন। তো এর জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে কান্ট্রি হিসেবে ধরা হয় না, ধরা হয় চায়না, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইন্ডিয়া। আর আপনি যদি তেল ইম্পোর্টার কান্ট্রির মধ্যে দেখেন, ইন্ডিয়া আর ইউনাইটেড স্টেটসের মধ্যে খুব একটা বেশি অয়েল ইম্পোর্টের মধ্যে বেশি ফারাক নেই, কিন্তু ইউনাইটেড স্টেটস নিজে একজন অয়েল প্রডিউসিং কান্ট্রি অলসো। তো ওর জন্য ইন্ডিয়ার বেশি পয়সা খরচা হয় অয়েল ইম্পোর্টের জন্য, কিন্তু ইউনাইটেড স্টেটসের হয় না। কারণ হচ্ছে অয়েল ওনারা প্রডিউস করে বাইরের দেশে যখন এক্সপোর্ট করেন, সেখান থেকে বিদেশি মুদ্রা ওদের কাছে অলরেডি চলে আসে, আবার সেই মুদ্রা দিয়ে বাইরের দেশ থেকে অয়েল ইম্পোর্ট করে নেয়। এবার দেখুন, ইন্ডিয়ানস অয়েল ইম্পোর্ট বিল টু দ্য টপ 100 বিলিয়ন ইন কারেন্ট ফিসিক্যাল ইয়ার। আপনি দেখুন, এটা হচ্ছে লাস্ট আপডেট হয়েছে ফেব্রুয়ারি 2022, মানে 12:05 PM, মানে কিছুদিন আগেরই, 2-3 মাসের আগের এটা। তার মানে $100 বিলিয়ন আমরা প্রতি বছর স্পেন্ড করে দিই এই অয়েল ইম্পোর্ট করার জন্য। এর পেছনে সবথেকে বড় কথা, প্রতি বছর তো আমরা 100 বিলিয়ন তো খরচা করি না, ও কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ড করে। আপনারা জানেন যে অয়েল প্রাইস অলরেডি বাইরের মার্কেটে অনেক বেশি হাই হয়ে গেছে, তো ওর জন্য আমাদের অনেক বেশি পয়সা খরচা করতে হচ্ছে এই অয়েলকে ইম্পোর্ট করার জন্য। তো এর জন্য আমাদের অলরেডি বিল চলে গেছে $100 বিলিয়ন। এই 100 বিলিয়ন ধরুন একটা যদি মাইন্ডসেটে যদি আপনি একবার ভেবে নেন যে আমাদের হোল ইন্ডিয়া কোনো বাইরে থেকে অয়েল ইম্পোর্ট করে না, তার মানে ভাবুন যে $100 বিলিয়ন ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারে যদি লাগতে পারে, তার মানে কত উন্নতি করতে পারে আর কতভাবে এগিয়ে যেতে পারে আপনি ভাবতে পারবেন না। এই অ্যামাউন্ট হচ্ছে একটা বিরাট অ্যামাউন্ট, যেটা প্রতি বছর ইন্ডিয়া ফালতুই বললেন যদি অয়েলটাকে যদি ধরে না, এমনি ওই হিসেবে ফালতু বলছে। এমনি তো অয়েল তো সবারই জন্যই দরকার, সব ডেলি লাইফে সবসময় অয়েলের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এফেক্ট আমাদের উপর পড়ে। কিন্তু এমনি যদি ফালতুভাবে হিসাবে যদি ওটাকে কমপ্লিটলি $100 বিলিয়ন ইন্ডিয়ান ইকোনমিতে পুশ করা হয়, তাহলে ইন্ডিয়ান ইকোনমি আজকের ডেটে যা আছে তার থেকে অনেক আগে, মানে 2x গুণ স্পিডে বাড়তে পারে। কারণ প্রতি বছর $100 বিলিয়ন ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে, যে সমস্ত রোড হয়ে গেল, এয়ারপোর্ট হয়ে গেল, বা অন্যান্য যে সোশ্যাল ওয়েলফেয়ারের যে সমস্ত প্রজেক্ট আছে, সেখানে ইনভেস্ট করলে অনেক আগে এগিয়ে যেতে পারে। এবার আসি এই অয়েল ইম্পোর্ট ইন্ডিয়া করে কোত্থেকে। দেখুন, প্রথমে এই রিপোর্টটা দেখুন, 2021-22 ফিজিক্যাল ইয়ার রিপোর্ট, মানে এটা হচ্ছে একদম যে 2022 যে এপ্রিল 2022 লেখা আছে। দেখুন, ORF থেকে, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, খুব বড় রিসার্চ, ইন্ডিয়ার অনেক বড় রিসার্চ ইন্ডিয়া ইকোনমি সম্পর্কে অনেক পাবলিশ করেছেন এনারা, খুবই রেপুটেড সংস্থা। তো এখানে মানে এটা হচ্ছে কিছুদিন আগেরই নিউজ। তো এটা আপনি প্রথমে গ্রাফস দেখার চেষ্টা করুন। ব্লুটা হচ্ছে, যদি দেখতে পান, সেটা হচ্ছে 2009 থেকে 2010, আর যেটা হচ্ছে একটা অরেঞ্জ টাইপের আছে 2021-22।
এখানে আপনারা দেখতে পাবেন সবথেকে বেশি যদি কোনো গ্রাফেতে ফরাক আসে সেটা হচ্ছে ইরাকের ক্ষেত্রে। আর যদি ভেনেজুয়েলা বা আর্জেন্টিনা এসব যদি দেখেন, ভেনেজুয়েলা বা অ্যাঙ্গোলা দেখেন, এখান থেকে আগে 2009-10 অয়েল ইম্পোর্ট করা হতো, কিন্তু আস্তে আস্তে আর অয়েল ইম্পোর্টই করা হয় না। তো এই সমস্ত কান্ট্রিগুলো আছে। আপনারা দেখে আশ্চর্য হবেন যে ইউএসএ থেকেও আমরা ইন্ডিয়া কিন্তু অয়েল ইম্পোর্ট করি। আর এই যে লিস্টের মধ্যে কিন্তু রাশিয়া নেই। রাশিয়া কেন নেই? এর টপ কিছু কান্ট্রিজের লিস্ট দেওয়া হয়েছে। রাশিয়া এই কারণেই নেই, কারণ রাশিয়া থেকে যে অয়েলের পরিমাণটা আমরা ইম্পোর্ট করি সেটা খুবই খুবই কম, কিন্তু জিও পলিটিক্স বা ওয়ার্ল্ড নিউজ বানানোর ক্ষেত্রে সেটা কিন্তু অনেকই মনে হয়, কিন্তু আসলে না, এটা অনেকই পরিমাণ কম। ফ্র্যাকশন অফ মানে টোটাল অয়েল ইম্পোর্টের 5% অনলি আমরা ইম্পোর্ট করি রাশিয়া থেকে। অনেক কারণ আছে, সে সমস্ত কারণ আমরা পরে বলবো, অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। এবার আসুন যে অয়েল প্রাইস কিভাবে আমাদের দেশের ট্যাক্সেশনের উপর একটা অলমোস্ট 60 রুপিজের একটা যদি পেট্রোল বা ক্রুড ডিজেলের মেন যদি প্রাইস হয়, সেটা কিভাবে হচ্ছে, সেটা পেট্রোল ডিজেল আমরা যখন ভরাতে যাই সেটা 105 টাকা 115 টাকা কাছাকাছি চলে যায়। এটা পুরো একটা ডিটেলস একটা ভিডিও বানানোর চেষ্টা করেছে। এটা দেখুন 7 এপ্রিল 2022 হিসেবে ইন্টারন্যাশনাল প্রাইস অফ দ্য ব্লেন্ড ক্রুড অয়েল, মানে যদি ইন্টারন্যাশনালের যে মেন ক্রুড অয়েলের যে প্রাইস হয় সেটা হচ্ছে $103.48 পার ব্যারেল। এবার ব্যারেল কত হয়? এক ব্যারেলে এসে যান, দেখুন এক ব্যারেল লেখা আছে 159 লিটার, মানে 160 কাছাকাছি, কিন্তু 159 লিটার, এটা একদম অ্যাকিউরেট মনে রাখবেন। এটা কিন্তু অনেক জায়গায় জিজ্ঞাসাও করে। এবার কারেন্সি এক্সচেঞ্জ, সেই ডেটের কারেন্সি এক্সচেঞ্জ মানে ডলার টু ইন্ডিয়ান রুপিজের যদি কনভার্সন করা হয়, সেই ডেটের ছিল 75.8 পার ইউএসডি, মানে $1 যদি এক্সচেঞ্জ করেন 75.8 ছিল। তো টোটাল ক্রুড অয়েল ইন্ডিয়ান কারেন্সিতে কত এক ব্যারেল কিনতে গেলে? তো 75.8 ইন্টু 103.48, মানে এটা যদি দুটো উপরের যদি দুখানা মাল্টিপ্লাই করে দেওয়া যায় তাহলে 7,844 রুপিস আসে, মানে একখানা ব্যারেল মানে 159 লিটার। এবার দেখে যায় ক্রুড অয়েল কস্ট পার লিটার আসে 49.33, যদি মানে 7,844-কে ডিভাইড করে দেন 159 দিয়ে, তাহলে এসে 49.33। তাহলে কি আমরা যে বাইরে থেকে যে ক্রুড অয়েল যদি প্রাইস, যদি কাঁচা যদি প্রাইস তেল আমরা যদি ইম্পোর্ট করি, তাহলে সেটার প্রাইস আজকে মানে 7 এপ্রিল 2022 হিসাবে আসে 49.33। ঠিক আছে, এটা 49। তাহলে প্রথমে আমরা যদি ক্রুড অয়েল কাঁচা তেল 49.33, এবার এর ব্রেকআপ দেখাবো। এই 49.33 কীভাবে হয়ে যায় 105 টাকা 0.41 পয়সা। ঠিক আছে, এটা দিল্লির রেট, কারণ অনেক জায়গায় অনেক টাইপের ট্যাক্সেশন মানে স্টেট ওয়াইজ চেঞ্জ হয়। এটা দিল্লির রেট হিসেবে আমরা দেখাচ্ছি। এবার দেখুন, আপনারা প্রথমে ওখানে দেখলেন যে আমরা তেলটা কিনে নিলাম 49.33, পেট্রোল দিয়ে প্রথমে ক্যালকুলেশন করি, ওই হিসাবে সেম আছে ডিজেলের, কিন্তু পেট্রোল হিসেবেই শুধু আমরা বলছি 49.33। এবারে আসে যদি ফ্রেড, রিফাইনারি প্রসেসিং, রিফাইনারি যে সমস্ত লজিস্টিক্স কস্ট, অপারেশন কস্ট, যে মেনটেনেন্স কস্ট, যদি এই সমস্ত সব কিছু যদি কস্টগুলো যদি জড়ে না হয় 7.25 পার লিটার মোটামুটি কস্ট আসে। এবার তাহলে ফুয়েল প্রাইস আফটার প্রসেসিং, মানে এই যদি 49.33 যদি থেকে এবার ইউজেবল যদি ফুয়েল মানে পেট্রোলে যদি পরিণত করা হয় তাহলে 56.58 রুপিস হয়ে গেল। এর উপর কী হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স লাগায়। ট্যাক্স কীরকম লাগায়? রোড ট্যাক্স লাগায়, সেস ডিউটি লাগায়, এই সমস্ত জিনিসগুলো লাগায়। এটা হচ্ছে 27.9। আপনাদের বলে রাখি যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুদিন আগে মানে কিছু মাস আগে নভেম্বর 2021 অলরেডি ট্যাক্স কিছু কাট করেছিল, 5 to 7 রুপিস কাট করেছিল। তো সেটা কি বাদ দেওয়ার পর 27.9 আজকের ডেটে কিন্তু এটাই চলছে। ঠিক আছে, আর তারপর কমিশন অফ দ্য পেট্রোল পাম্প ডিলার্স, আপনারা জানেন যেখানে পেট্রোল ভরাতে যান তো ওদেরও তো প্রফিট হওয়ার চাই, তো ওই হিসেবে প্রতি লিটারে 3.8 রুপিস ওনারা রেখে দেন, প্রতি লিটারে চার্জ করেন। আর ফুয়েল কস্ট বিফোর ভ্যাট, তো আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আর এনাদের যদি ডিলারের চার্জ যদি ধরে নিই তাহলে এর অলরেডি প্রাইস হয়ে গেল 88.28।
এবার আসি স্টেট গভর্নমেন্ট। এটা হয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু স্টেট গভর্নমেন্টে যে চার্জটা করে দিল্লি গভর্নমেন্টের হিসেবে, কারণ প্রতিটা গভর্নমেন্ট আলাদা আলাদা চার্জ করে, ঠিক আছে। তো এটা 17.13 পেট্রোল হিসেবে এত টাকা শেষ চার্জ করে, মানে ট্যাক্স, এক টাইপের ট্যাক্সই চার্জ করে। তো এটা টোটাল যদি আপনারা ক্যালকুলেট করেন তো 105 টাকা 41 পয়সা চলে আসে। এবার আপনাদের একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর চেষ্টা করছি, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 27.9 ট্যাক্স যেটা ওটা কালেক্ট করে, সেটা কিন্তু পুরোটা সেন্ট্রালের কাছে যায় না। এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং। এর নিয়ে অনেক পলিটিক্স হয়, পলিটিক্স থেকে শুরু করে আপনারা অনেকই লোক আছেন যারা পার্টি পলিটিক্সে বেশি ইন্টারেস্ট রাখেন হয়তো, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে খুব বেশি ব্লেম করেন বা কিছু হোক, যাই হোক ওটা আপনাদের ব্যাপার। কিন্তু যে ফিগার হিসেবে এর মধ্যে 27.9 যে টাকাটা আছে, সেই টাকার মধ্যে কত টাকা স্টেট গভর্নমেন্টকে ফেরত দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ অ্যাকাউন্টেবিলিটির জন্য এত টাকা কালেক্ট করা হয়, কিন্তু আবার এর মধ্যেও কিছু পার্সেন্ট স্টেট গভর্নমেন্টকে ফেরত দেওয়া হয়। আপনাদের সেই রিপোর্ট অনুযায়ী পুরো প্রুফ হিসেবে দেখাবো, ঠিক আছে। দেখুন, পিআরএস লেজিসলেটিভ রিসার্চ, এটা হচ্ছে খুব বড় রিসার্চের একটা পেপার পাবলিশ করে ইন্ডিয়ার যে ইকোনমিক সম্বন্ধে, এরাও পাবলিশ করে থাকেন। দেখুন, এই যে 27.9 যেটা আছে, তার মধ্যে 59% রাখে সেন্টার আর 41% রাখে হচ্ছে স্টেট। 41% মানে এর কত হয়ে গেল, মনে করুন এটা যদি 30ই অলমোস্ট ফিগার যদি ধরা হয়, 3 4 12, মোটামুটি 11 টাকার মতন আবার স্টেট গভর্নমেন্টের কাছে চলে যায়। তার মানে দিল্লি গভর্নমেন্টের এমনিতে আলটিমেটলি প্রফিট কত হচ্ছে, 17.13 প্লাস 11, মানে 28 অ্যাপ্রক্স বলছি, 28 যদি পয়সাগুলো যদি ছেড়ে দেওয়া হয়, তার মানে 28-এর আশেপাশে প্রতি লিটারে স্টেট গভর্নমেন্ট কালেক্ট করছে। এটা দিল্লি গভর্নমেন্টের হিসাবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হিসাবে ক্যালকুলেট করার নেই। তো বুঝতে পারছেন, দেখুন, রিমেনিং 41% অফ দ্য রেভিনিউ ইজ রিকোয়ার্ড টু বি developed to the state governments as per the recommendation of the 15th Financial Commission. এই 15th ফিনান্সিয়াল কমিশনের যে সমস্ত ওনাদের যে রুল আছে, রুলের হিসাবে 41% কিন্তু ওনাদের স্টেট গভর্নমেন্টকে ফেরত দিতে হবে। তো আপনারা বুঝতে পারছেন যে 27-এর মধ্যে যদি 11 টাকার আশেপাশে যদি ফেরতই দিয়ে দেওয়া হয়, তাহলে পড়ে রইল 16 টাকা। এই 16 টাকায় কিন্তু নেট প্রফিট করে। এর মধ্যে অনেক খরচা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যান্ডেল করে, কারণ জানেন যে এই যে কমপ্লিটলি ইম্পোর্ট থেকে শুরু করে কমপ্লিট ডিস্ট্রিবিউশন পর্যন্ত, এর জন্য কমপ্লিটলি রেসপন্সিবিলিটি সেন্ট্রাল গভর্নমেন্টেরই থাকে, কোনো স্টেট গভর্নমেন্টের থাকে না। তো এনাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট খরচা অনেক বেশি থাকে। আর সেন্ট্রাল গভর্নমেন্টই অনেক পাবলিক ডিলিং বা যে সমস্ত বাইরের কান্ট্রিদের সাথে ডিলিং করে, তো এনাদের খরচাও অনেক বেশি। যেই হিসেবে ওনারা কালেক্ট করেন ট্যাক্স, সেই হিসেবে কালেক্টটা অনেকটাই কম যদি আপনি স্টেট গভর্নমেন্ট হিসেবে কম্পেয়ার করেন। এখানে আরেকখানে রিপোর্টে লেখা আছে, একটা খুব ভালোভাবে জিনিস লিখবেন, দ্য ট্যাক্সেস আর আনটাইড ইন নেচার অ্যান্ড স্টেট ক্যান স্পেন্ড দেম অ্যাকর্ডিং টু দ্যার ওন ডিসিশন। এটার মানে কি বলুন তো? এটার মানে অনেক কিছু ট্যাক্স যেমন হচ্ছে গভর্নমেন্ট কালেক্ট করে, যেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টকে দেয়, সেগুলোর স্পেশাল ক্রাইটেরিয়া হয়েছে। হয়তো ধরুন এই যে ট্যাক্সেশন, এটা যেটা আমরা কালেক্ট করে আপনি স্টেট গভর্নমেন্টকে দিচ্ছি, সেটা হচ্ছে এই খাতে খরচ হবে। কিন্তু এই ক্ষেত্রে এখানে কিন্তু কোথাও বলে দেওয়া নেই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হাত নেই। যেই টাকাটা স্টেট গভর্নমেন্ট এখান থেকে অয়েল থেকে পায়, সে যেখানে খুশি খরচ করতে পারে, এতে কোনো সেন্ট্রালের কোনো হাত নেই। স্টেট গভর্নমেন্ট মানে ফ্রি টু ইউজ যেখানে খুশি করতে পারে। তো আপনাদের রিপোর্টে পুরোপুরি এটা বলে দেওয়া আছে, আর এটা আপনাদের দেখিয়েও দিলাম। এবার আসি যে অয়েল ফরকাস্ট মানে হচ্ছে ফিউচারে অয়েল প্রাইস কীরকম হতে পারে তার একটা কমপ্লিট রিপোর্ট, ব্রিফ রিপোর্ট। এটা কমপ্লিটলি তো রাইট হতে পারে না, এটা কারণ একটা প্রেডিকশন কী করে হয়, এটা হয় স্ট্যাটিস্টিক্স দ্বারা। স্ট্যাটিস্টিক্স হচ্ছে কমপ্লিট ম্যাথামেটিক্স। তার যে ট্রেন্ডিং হয়, যে সমস্ত জিনিসগুলো ট্রেন্ডিং হয়, যে সমস্ত জিনিসগুলো প্রিভিয়াস 10 ইয়ার্সের থেকে কত বেড়েছে, আগে কীভাবে বাড়তে পারে, কত আমাদের দেশের, কত হোল ওয়ার্ল্ডের রিজার্ভ আছে, ফিউচারের রিকোয়ারমেন্ট কীরকম হবে, এই সমস্ত জিনিস একটা ক্যালকুলেটিভ ম্যানারে হয়। তো ক্যালকুলেটিভ ম্যানারে এর পুরো রিপোর্টটা আমি পড়েছি। পুরো রিপোর্টটা পড়ার পর আপনাদের যে মেন হাইলাইট দেখায়, বাই 2050 দ্য অয়েল প্রাইস কুড বি 185 পার ব্যারেল।
আপনারা দেখলেন, আপনার কিছুক্ষণ আগেই দেখালাম 103 টাকা অলরেডি ব্যারেল দিয়ে ক্যালকুলেশন আপনাদের দেখালাম, কিন্তু এটা হয়ে গেল $185 পার ব্যারেল। তো মানে অলমোস্ট হয়তো 185 থেকে 200 হতে পারে, কারণ এই সমস্ত যে সমস্ত ওয়ার টাইপের সিচুয়েশন যদি হয়ে যায় বা এগুলো হয়ে যায়, তখন কিছুই নয়, ইজিলি 200-র কাছাকাছি পৌঁছা যেতে পারে। তো এবার লেখা আছে কিভাবে হতে পারে, যেমন হচ্ছে 128/2014 অ্যান্ড 178/2015 এরভাবে বলা আছে, অনেকভাবে ক্যালকুলেশন করা আছে পুরো রিপোর্টে। তো তাদের মধ্যেই আপনাকে এই রিপোর্টটা দেখালাম যে 2050 মধ্যে 185, মানে হচ্ছে আজকের ডেটে যদি অয়েল প্রাইস কোনো জায়গায় 115 টাকা করে হয়, তাহলে ওটা ইজিলি 230 টাকা 2050-র কাছাকাছি খরচা হতে পারে, বা ওরও বেশি হতে পারে। এটা জাস্ট প্রেডিকশানের কথা বলছি, ক্যালকুলেটিভ ম্যানারে প্রেডিকশান, এর মধ্যে ইন্টারন্যাশনাল কোনো অ্যাফেয়ার্স নেই, মানে ইন্টারন্যাশনাল যে সমস্ত টেনশন বা এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে ক্যালকুলেট নেই। তো এই সমস্ত হলে তো এগুলো ইজিলি পৌঁছে যাবে 250 টাকা বা 300 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এরপর আসি যে আমরা কেন হঠাৎ এই সমস্ত জিনিসগুলো যে দেখলাম, এই সমস্ত জিনিসগুলো আমরা কিছুক্ষণ আগে রিপোর্টে দেখালাম, ইন্ডিয়া স্পেন্ড করে অলরেডি $100 বিলিয়ন। তো এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়, $100 বিলিয়ন প্রতি বছর একটা বাইরের কোনো কান্ট্রিকে দিয়ে দিই, মানে ওদেরকে ফ্রিতে দিয়ে দিক। ফ্রিতে মানে কি, মানে একটা প্রাইস করে সেই আমাদের ট্যাক্সেশনের টাকা ওদের কাছে চলে যায়। তো আমরা কমপ্লিটলি চাইছি রিনিউয়েবল এনার্জির উপর শিফট হতে। এর জন্য রিনিউয়েবল এনার্জির অনেক টাইপের স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট ডিফারেন্ট টাইপের গভর্নমেন্ট নিয়েছে। ডিফারেন্ট গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ইভেন দিল্লি গভর্নমেন্ট, ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট তো নিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো আগেই নিয়েছিল। এর মধ্যে যেমন আছে রিনিউয়েবল এনার্জির মধ্যে যেমন আছে উইন্ড, কিছুদিন আগে যেমন হচ্ছে ওয়াটার পাওয়ার প্ল্যান্ট, যে সমস্ত যে রিভার পাওয়ার প্ল্যান্ট হয়, সেই সমস্ত রিভার পাওয়ার প্ল্যান্ট ইনাগুরেট হয়েছে। অনেক এরকম আগেও হয়েছে আর কিছুদিন আগেও হয়েছে, যেগুলো চিনাব নদীর উপর তৈরি। জম্মু কাশ্মীরে যখন প্রধানমন্ত্রী গেছিলেন তখন এইটা উদ্বোধন করেছিলেন, 1 সপ্তাহ আগের কথা। সেরকম রিনিউয়েবল এনার্জির জন্য অনেক স্টেট নিজে থেকে ওটা ডেভেলপ করার চেষ্টা করছে, যাতে রিনিউয়েবল এনার্জির উপর বেশি ফোকাস করা যায়। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট তো করছেই, কিন্তু স্টেট গভর্নমেন্টেরও উচিত তার রেসপন্সিবিলিটিকে ঠিকভাবে প্রপারভাবে যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারে সেটাকে দেখা। এই যে সমস্ত কাজগুলো, এর মধ্যে সবথেকে বেশি যদি এগিয়ে আছে দেখবেন রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা। এদের মধ্যে রিনিউয়েবল এনার্জি অ্যাডপশনের যে প্রবণতা বা যে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন করার যে প্রবণতা আর অ্যাডপশন করার প্রবণতা, প্রোডাকশন হলে মানে তাদের তৈরি করা, অ্যাডপশন মানে হচ্ছে সেগুলোকে লোকের কাছে পৌঁছে দেওয়া আর তাদেরকে ইউজ করার জন্য তাদের প্রোৎসাহন দেওয়া। তো সেই সমস্ত জিনিসগুলো রিনিউয়েবল এনার্জি অনেক কিছু করে থাকে। ওর জন্য এই কতগুলো যে স্টেট, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তেলেঙ্গানা, তামিলনাড়ু অনেক আগে এগিয়ে এসছে। বাকি স্টেটেও কিছু না কিছু পলিসি রয়েছে, এমনকি ওয়েস্ট বেঙ্গলেরও রয়েছে, কিন্তু সেইভাবে আপনারা বা আমি কোনো দিনই দেখিনি সেই হিসেবে ওয়েস্ট বেঙ্গলে কোনো দিনই ইমপ্লিমেন্ট হয়েছে বলে। সোলার হয়তো কোনো জায়গায় লাগানো হচ্ছে, কিন্তু সেইভাবে একটা বড় পাওয়ার প্ল্যান্ট বা সোলারের বিরাট বড় ইন্ডিয়াস বিগেস্ট বা ইন্ডিয়াস 3rd বিগেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এরকম কোনো নিউজ আজ পর্যন্ত আমি শুনিনি। বা শুনে থাকলে আপনারা বলবেন যদি এরকম কিছু রিনিউয়েবল কিছু ইনিশিয়েটিভ যদি থাকে, কিন্তু আমি শুনিনি বা আমি যে রিসার্চ করছিলাম তাতেও আমি কিন্তু পাইনি। এবার দেখি যে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, দেখুন আপনারা যদি কার্বন ফুয়েল অয়েল যখন ইউজ করবেন না, তখন হচ্ছে আপনাদের যে নেক্সট জেনারেশন, আমাদের যে নেক্সট জেনারেশন, যে আমাদের যে ছেলে মেয়ে বা আগের যারা জন্মগ্রহণ করবে, তো তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে লাইফকে এনজয় করা বা লাইফকে করা। এইগুলো কারণ দেখুন, ওর মধ্যে আছে কার্বন পার্টিকেল, সালফার পার্টিকেল আছে, যেগুলো হচ্ছে পরিবেশকে দূষণ করে, যার জন্য অনেক রোগের সৃষ্টি হয়। আপনারা একটা ভাইরাস তো দেখেইছেন, করোনা ভাইরাস, সেরকমই হয়তো ফিউচারে এমন কোনো দিনও আসবে যে পলিউশন থেকে এমন একটা কোনো রোগের সৃষ্টি হচ্ছে যেখানে কোটি কোটি লোক এমনিই মরে যাচ্ছে। তো এই জিনিসটা কোনোখানেই অ্যাকসেপ্টেবল নয়। এর জন্য কিন্তু আসল জিম্মেদারি হচ্ছে আমাদের এই জেনারেশন। তো আমাদের প্রতিটা লোককে, আপনারা ভাববেন হয়তো আমি চেঞ্জ করে কি করব, কিন্তু মনে একটা কথা বলে রাখি, প্রতিটা মানুষ যদি ধীরে ধীরে সোচের মধ্যে চেঞ্জ করে, মানে
মেন্টালিটি চেঞ্জ করে এবং তার ফ্যামিলি মেম্বারের মধ্যে সেই মেন্টালিটি চেঞ্জ করতে পারে। তো ধীরে ধীরে এটা একটা বিরাট বড় অ্যাডাপশনে 5 ইয়ার্সের মধ্যে একটা বিরাট বড় চেঞ্জের মধ্যে চলে আসবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? দেখুন, সব লোকের তো ডিফারেন্ট টাইপের ক্রাইটেরিয়া হয়, সব লোকের ডিফারেন্ট টাইপের প্রায়োরিটিস হয়, কিন্তু এগুলো হচ্ছে একদম এমফাসাইজ করে আপনাকে নিতেই হবে, করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা আপনারাও জানেন। তো ওর জন্য আপনাদের যে মেন কাজ যেটা করা উচিত, কার্বনলেস কার মানে যে সমস্ত কার্বনযুক্ত ফুয়েল ইউজ করে, যেমন হচ্ছে পেট্রোল, ডিজেল আর পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য কোল, এই সমস্ত জিনিসের রিপ্লেসমেন্ট খুব তাড়াতাড়ি করে দেওয়া উচিত। আপনারা জানেন যে পেট্রোল প্রাইস আজকের ডেটে 120 কিছু 150 কাছাকাছি, 115 কাছাকাছি ঘুরছে, কিন্তু আজকের ডেটে কিন্তু গাড়ির সেল একদমই কম হয়নি, বরঞ্চ উল্টে বেড়ে গেছে। 3 বছর আগে যে সমস্ত গাড়ির সেল কম হয়ে গেছিলো, মানে করোনার আগে যে সেল ছিল তার থেকে অনেক পার্সেন্ট বেড়ে গেছে এই সমস্ত ফুয়েলের, পেট্রোল ডিজেল কারের। আর আপনারা চাই যত খুশি ইউজ করুন, পাবলিক ট্রান্সপোর্টকে বেশি ইউজ করার চেষ্টা করুন। আমরা জানি যে অনেক জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট অত এফেক্টিভ নয়, তো অনেক জায়গায় লোকে গাড়ি কিনে নেয়, গাড়ি ইউজ করে নেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যত খুশি ইউজ করুন পাবলিক ট্রান্সপোর্ট, এতে অনেক পলিউশন কম হয়, কারণ আপনি যখন প্রাইভেট কার বের করবেন তখন তো এতে পলিউশন অনেক বেশি হয়। আর গভর্নমেন্টকে এনকারেজমেন্ট সাবসিডি দেওয়া উচিত। যেমন হচ্ছে আপনারা বলে রাখি যে দিল্লি গভর্নমেন্ট 2 বছর ধরে ইলেকট্রিক ভেহিকেল কেনার জন্য কমপ্লিটলি আরটিওতে কমপ্লিটলি ছাড় দিয়ে দিয়েছিল, মানে 1 টাকাও লাগতো না। যদি 15 লাখ টাকার যদি কোনো গাড়ি হয়, টাটা নেক্সন ইভি যদি 15 লাখ টাকার যদি গাড়ি হয়, তো 15 লাখ টাকাই নেওয়া হতো, না কোনো রোড ট্যাক্স নেওয়া হতো, না আরটিও কোনো চার্জেস নেওয়া হতো। তো মানে বুঝতে পারছেন যে একদম একদম যে ট্যাক্সের ব্যাপারটা, 3 লাখ বা 4 লাখ টাকার যে ট্যাক্সের ব্যাপারটা, সেটা কমপ্লিটলি ছেড়ে দেওয়া হতো। তো এতে কী হচ্ছে, লোক ইভি অনেক বেশি অ্যাডপ্ট করেছে। যদি সব থেকে বেশি ইভি কার্স অ্যাডপ্টশন যদি কথা বলা হয়, প্রথমেই আসে দিল্লির নাম, তারপর আসে মহারাষ্ট্রের নাম, কারণ এখানে সাবসিডি খুব এফেক্টিভলি কাজও করেছে আর লোকে এগুলো অ্যাডপ্টও করেছে এই জন্য। আর এই সমস্ত অ্যাডপশনের জন্য স্টেট গভর্নমেন্টের উচিত আরও বেশি পলিসিকে অনেক বেশি ফার্নিশ করা, আর যে সমস্ত প্রতিটা, যেমন স্টেট গভর্নমেন্টেরও ইনিশিয়েট নেওয়া উচিত, যেমন ফার্স্ট ইনিশিয়েটিভ নেওয়া উচিত 2022 বা 2023 বা 2024, যবে থেকেই ওনারা চাইবেন একদম কমপ্লিটলি সমস্ত গভর্নমেন্ট ভেহিকেল ইলেকট্রিক ভেহিকেলে শিফট হয়ে যাক, চাই ও আইএএসের হোক, চাই পুলিশের হোক, চাই কোনো ভ্যান হোক, এই সমস্ত জিনিসগুলো যদি একটা কমপ্লিটলি, যদি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারই যদি কমপ্লিটলি রিনিউয়েবল এনার্জির উপর শিফট করে যায়, তাহলে অটোমেটিক যে চার্জিং স্টেশন বা এই সমস্ত জিনিসগুলো আছে, সেগুলো অটোমেটিক গ্রাম থেকে শুরু করে শহরের সমস্ত জায়গায় হয়ে যাবে। আর এক্ষেত্রে পোস্ট অফিস থেকে শুরু করে ইভেন গ্রামের যে সরকারি যে সমস্ত দপ্তর, ইভেন পঞ্চায়েত অবধি এই সমস্ত জিনিসগুলো কমপ্লিটলি ছড়াতে পারবে। আর তাতে একটু পয়সা তো খরচা হবে, ইনিশিয়াল পয়সা খরচা হবে, কিন্তু ধীরে ধীরে এটা যখন অ্যাডপ্ট হয়ে যাওয়ার পর আপনারা ভাবতে পারেন 100 বিলিয়নের মধ্যে আমরা অনেক টাকা সেভ করে নিতে পারি। হতে পারে তখন কস্ট আসে অনলি $50 বিলিয়ন আমরা স্পেন্ড করব অয়েল পারচেজ করার জন্য। তো এই সমস্ত ইনিশিয়েটিভ আজ থেকে নেওয়া উচিত, নাকি কাল থেকে, না বা পরে হবে বা পলিসি নেওয়া হবে এরকম নয়, আজ থেকে নেওয়া উচিত। তো এবার বলে রাখি যে আপনার যদি এই সমস্ত টেকনিক্যাল কমপ্লিটলি যে সমস্ত অ্যানালিসিস আছে যদি খুব ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমাদের এনকারেজমেন্ট করার জন্য আরও বেশি কমেন্ট করুন, নতুন নতুন কী ভিডিও বানাতে পারি সেই সম্বন্ধে কমেন্ট করুন, যার উপর আমরা একটু পড়াশোনা বা রিসার্চ করার পর আমরা যেন আপনাদের কাছে অথেন্টিক ভিডিও কমপ্লিটলি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের যে সাবস্ক্রাইব বেস সেটা যেন বাড়তে পারে, আর আপনাদের আশীর্বাদের চ্যানেল যেন আরও বেশি গ্রো হতে পারে। থ্যাংক ইউ।